আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ভিডিওতে, সবাইকে স্বাগত জানাচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরও একটি এক্সক্লুসিভ মডেল টেস্ট ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, একবার ভাবুন তো, আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তার পিছনে কতটা ভালোবাসা, কতটা ত্যাগ লুকিয়ে আছে বিশেষ দুজন মানুষের। আপনি যখন ছোট ছিলেন, রাতের আধারে আপনাকে বুকের মাঝে জড়িয়ে রেখেছিল কে? যখন আপনি প্রথমবারের মতো হাঁটতে শিখলেন, কে আপনার হাত ধরে আগলে রেখেছিল? যেদিন প্রথম স্কুলে গিয়েছিলেন, কার চোখ আনন্দে ভিজে গিয়েছিল? আজও সেই মানুষগুলো কিন্তু নীরবে অপেক্ষা করে আছে আপনার সামান্য একটা সফলতার জন্য। হ্যাঁ, আপনার বাবা মার কথাই বলছি। আপনার বাবা মা যে স্বপ্ন রয়েছে, এটা ব্যর্থ হতে দিয়েন না। তাদের সেই স্বপ্ন ভেঙে যেতে দিবেন না। তারা কত কষ্ট করেছে, কত নির্ঘুম রাত কাটিয়েছে, নীরবে প্রার্থনা করেছে, সব যেন সফলতার আলোয় উদ্ভাসিত হয়। আপনার এই সামান্য সফলতা দেখার সৌভাগ্য যেন প্রত্যেকটার বাবা মার মনে হয়। আপনি সময় নষ্ট করেন না, আপনি পিছিয়ে পড়ে থাকবেন না। সময় রয়েছে, অনেক সময় এখনো রয়েছে। আপনি অকারণে সময়গুলো নষ্ট করবেন না। লড়াই করার জন্য প্রস্তুত হন, নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন। বাবা মার ওই চোখের অশ্রুর কথা মনে করে হলেও একটু কষ্ট করুন, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য চেষ্টা করুন। আমরা আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে সাজাই যাতে আপনারা সামান্যতম উপকৃত হন আমাদের এই ক্লাসগুলো দেখে। আপনারা স্বপ্ন পূরণে সামান্যতম সাপোর্ট পান আমাদের কাছ থেকে, এই চেষ্টা সর্বসময়ের জন্য থাকে। প্রিয় শিক্ষার্থী, তাই সময় নষ্ট না করে চলুন শুরু করি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসটি। আশা করছি আপনারা একটু মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। শুরু করছি আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট ৫১। বাংলা ব্যাকরণ ধ্বনিতত্ত্বে কোন বিষয়টি আলোচনা করা হয়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন বিষয়টি কোথায় আলোচিত হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো আমাদের এখানে ধ্বনিতত্ত্ব বলেছি, বাক্যতত্ত্ব আসতে পারে, অর্থতত্ত্ব আসতে পারে, এটি বিভিন্নভাবে আসতে পারে। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাহলে ধ্বনিতত্ত্বে আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে সন্ধি হচ্ছে সঠিক উত্তর হবে। এরপর রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য নাকি ছোট গল্প? এটা কিন্তু অনেক সময় মিসিং হয়ে যায়, এটি হবে কাব্য। বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি? আছে বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন ছিলেন একটি পত্রিকা। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যুৎপত্তিগতভাবে যদি আমরা বলি, ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আচ্ছা, এটা সংশ্লেষণ রয়েছে, এটা হবে না, বিশ্লেষণ হবে। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? আকাশ শব্দের সমার্থক শব্দ আমরা প্রদত্ত অপশনগুলো থেকে তাহলে হবে বোম, শূন্য বা অন্তরিক্ষ। জলাশয় শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে সরোবর, অর্থাৎ যেখানে পানি থাকে। আচ্ছা, তার মানে এখানে সরোবরটা আমরা করব সঠিক উত্তর। সর্বজনের জন্য হিতকর, এখানে সর্বজনের জন্য যদি বলা হয় তাহলে সর্বজনীন হবে। অনেকের ক্ষেত্রে আমরা সার্বজনীন বলি, নে এখানে সর্বজনের জন্য হিতকর, তাহলে এটা সর্বজনীন। একাদশী বৃহস্পতি এর অর্থ কি? একাদশী বৃহস্পতি এর এটি একটি বাগধারা বলে আমরা জেনে থাকি, তাহলে এটি হবে বাগধারা। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? অনুমোদিত, তাহলে অনুমোদিত বলতে কি অনুমতি রয়েছে এমন, তাহলে বিপরীতটা হবে কি অননুমোদিত, অর্থাৎ গ নম্বর। কোন বানানটি শুদ্ধ? শিরচ্ছেদ। শিরচ্ছেদ বানান অবশ্যই তালব্য স এর সাথে স যুক্ত থাকবে, যেটা গ নাম্বার অপশনে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা কবে নাগাদ হতে পারে। এটা রোজার ঈদের যে রয়েছে, ঈদুল ফিতর, এর আগে হওয়ার সম্ভাবনাটা খুবই কম, এর পরবর্তী সময়ে হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, অর্থাৎ ঈদের পরে চিন্তাভাবনা করেন। তবে আমার একটা সহজ একটা ছোট্ট সাজেশান থাকবে, আপনারা সার্কুলারের অপেক্ষা না করে আপনারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিবেন। আর আমাদের যে প্রস্তুতিমূলক একটা সাজেশান শিট রয়েছে বই আকারে, আপনারা চাইলে এটি সংগ্রহ করে পড়াশোনা শুরু করতে পারেন, যেখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজানো আছে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান আমরা
মডেল টেস্ট আকারে সাজিয়েছি। অতিরিক্তভাবে আমরা গণিতের টপিক ওয়াইজ ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ যুক্ত করেছি। মোটামুটি 210 পেজের মতো একটা সাজেশন। আপনারা এটা শেষ করতে পারলে আশা করি প্রিলিমিনারি পাস করা নিয়ে কোনো সমস্যা আর থাকবে না ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও অর্ডার করেননি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারেন। পাঠক শব্দের যথার্থ প্রকৃতি প্রত্যয় কোনটি? পাঠক শব্দের এখানে অবশ্যই প্রথমে ধাতু চিহ্ন থাকবে পঠযুক্ত নক অথবা অক। তাহলে এখানে নকও থাকতে পারে অকও থাকতে পারে, এই জন্যই তাহলে এখানে খ নাম্বারটা হবে সঠিক উত্তর। নতুন শব্দ গঠন করে কে? তাহলে নতুন শব্দ গঠন করার জন্য দুটি জিনিস লাগে, একটা সমাস লাগে আর একটা লাগে সন্ধি। তার মানে সন্ধি আর সমাসই আমাদের নতুন শব্দ গঠন করে। নিজের কোন শব্দটি শুদ্ধ? শুদ্ধ কৌতূহল রয়েছে, কাঙ্ক্ষিত শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা, তাহলে শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল, এটা আমরা যদি বলি তাহলে কাঙ্ক্ষিত বানানটাও ভুল। কৌতূহল বানানটা আমাদের তয়ে এটা রসও আছে, এটা হবে না, তার মানে খ নাম্বার। বাকযন্ত্রের অংশ নয় কোনটি? আচ্ছা, বাকযন্ত্র বলতে আমরা যে সকল আমাদের মুখের যে সকল অংশের সাহায্যে বা কথা বলি এইগুলো হচ্ছে বাকযন্ত্রের অংশ। তাহলে এখানে বাকযন্ত্র দাঁত, তালু, নাক নাকি কান অংশ নয় কোনটি? তাহলে কান কিন্তু আমাদের প্রয়োজন হয় না কথা বলার প্রয়োজন, তার মানে এখানে কানটা হবে সঠিক উত্তর। ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় কোথায়? এটা সাধুরীতিতে। যখন দেখবেন যে সব কিছু নিয়ম অনুসারে ব্যবহার হচ্ছে ওটা অবশ্যই সাধুরীতি হবে। নিচের কোন শব্দটির সিক্ত এর বিপরীত? সিক্ত এর বিপরীত শব্দ হচ্ছে ভেজা, সিক্ত এর সমার্থক শব্দ হচ্ছে ভিজে যাওয়া, আর এর বিপরীত শব্দ হবে শুষ্ক। গাড়ি স্টেশন ছাড়লে এখানে কোন কারকে কোন বিভক্তি হবে? যেহেতু আমাদের এখানে ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে তার মানে বিচ্যুতি ঘটেছে, অর্থাৎ অপাদান কারক হবে। তবে অপাদান কারক একটাই অপশন, তার মানে বিভক্তি নিয়ে কোনো সন্দেহ নেই, শূন্য বিভক্তি। বাক্যে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? দাঁড়িয়ে থাকলে 1 সেকেন্ড মতো সময় আমাদের এখানে থামতে হবে। তার মানে এখানে 1 সেকেন্ড বিপরীত সময়, না 1 সেকেন্ড পরিমাণ সময়, এটা বিপরীত নয়, 1 সেকেন্ড পরিমাণ থামতে হবে। গিন্নি কোন ধরনের শব্দ? গিন্নি গিন্নি কিন্তু এটা অর্ধ তৎসম শব্দ। কাদনা এটির সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, সন্ধি কোন ধরনের সন্ধি হবে এটা বলা আছে, তাহলে কাদ যুক্ত না, তাহলে এটি হবে ব্যঞ্জন সন্ধি। অনুরাগ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অনুরাগ, বিরাগ, রাগ দুটোই হতে পারে। আমরা এখানে যেহেতু বিরাগ রয়েছে, বিরাগ। এই যে বিরাগের কথা আসলো, আমরা যে যারা বর্তমানে বিভিন্ন উপদেষ্টা, রাষ্ট্রপতি, বিভিন্ন যারা শপথ গ্রহণ করেন সেখানে কিন্তু লেখা আছে যে রাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করিব না, নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ সম্পাদন করিব না। এই যে এখানে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে এখানে কিন্তু সাধু রীতিতে করা হয়, আর এই যে রাগ, বিরাগ, অনুরাগ কথাগুলো ব্যবহার করা হয়। গাছে উঠতে পটু এক কথায় কি বলা হয়? গাছে উঠতে পটু এটাকে বলা হয় গাছি নাকি গেছো? এটাকে বলা হয় গেছো। বিনা পানি কোন সমাস? বিনা পানি এটি হবে বহুব্রীহি সমাস, অর্থাৎ বিনা পানিতে যার, তাহলে বহুব্রীহি সমাসটা হচ্ছে সঠিক উত্তর। জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ কোনটি? অনুবাদ বলতে এর অর্থটা কি? জাস্টিফিকেশন ফর এটা হবে সমর্থন জানানো। নত্যবিধানে বাংলা বানান কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর এই প্রশ্নের উত্তরটি অবশ্যই দেবেন। গতকালের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, শারমিন সুলতানা সুপ্তি সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এখানে আসাদ রহমান লিখেছেন যে 1 নম্বরটা পাকা পাকা আম হবে। আচ্ছা, হ্যাঁ এটা ঠিকই রয়েছে, আমরা নরম হাত দিয়েছিলাম, এটা পাকা পাকা আম হবে। হামিদা আক্তার লিখেছেন গাইবান্ধা থেকে। শারমিন সুলতানা সুপ্তি 49 নম্বর মডেল টেস্ট দেওয়া আছে, আপনি দেখে নেবেন। আচ্ছা, এরপরে হ্যাঁ সবাই এটা বলেছেন যে পাকা পাকা আম হবে, হ্যাঁ সেটাই, আমরা একটা ভুলক্রমে নরম হাত জানিয়েছি। মানহা রহমান লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব মিস করছিলাম ওই সিচুয়েশনে, আমি হোয়াটসঅ্যাপে SMS করছি। হ্যাঁ অনেকেই অনেক কিছুই বলেছিলেন। যাই হোক, এরপরে জান্নাতুল মাওকুলি লিখেছেন আলহামদুলিল্লাহ ফ্রম সিলেট। ওকে, থ্যাংক ইউ। এরপরে লিখেছেন, আপনারা একটু নামগুলো দিলে আমাদের পড়তে সুবিধা হয়। নূরজাহান খানম লিখেছেন আপনার ক্লাস না দেখলে ঘুম আসে না, মনে হয় যেন সারাদিন কিছুই পড়ি না। পড়তে হবে ভাই, পড়তে হবে। নিজেরা যদি না পড়েন ক্লাস দেখে কতটুকু, যতটুকু শিখাচ্ছি ততটুকু শিখবেন, বাট পড়তে হবে, নিজের পড়াটা নিজেকেই করতে হয়। এমডি মনি টাঙ্গাইল থেকে রয়েছেন। মেহেদি লিখেছেন স্যার আমি যখন প্রমথ চৌধুরীর নামটা দেখলাম তখন তো প্রথম চৌধুরী পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকমটা হয়।
আসসালামু আলাইকুম স্যার, আসমা যশোর কেশবপুর থেকে দেখছি। আচ্ছা, খুব ভালো, ভালোভাবে বেশি করে পড়াশোনা করতে হবে, শুধু ক্লাস দেখতে হবে না, ক্লাসগুলো দেখতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, বাসায় নিজের পড়াটা কমপ্লিট করতে হবে। মামুন কপিসে গাজীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। আমিনুর রহমান, আপনাদের জন্য দোয়া করি স্যার। ফি আমানিল্লাহ, আপনার জন্য দোয়া রইল। খুব সুন্দর উপস্থাপনা দেখছেন, সাইলেন্ট মাফিয়া, এটা কেমন ভাই? নিজের নাম লিখবেন। ইউনিয়ন সমাজকর্মী সাজেশন কিভাবে নিব? আমাদের যে ডেসক্রিপশন অথবা স্লাইডে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো ধরনের সাজেশন নেওয়ার জন্য। তামান্না আক্তার রিমা লিখেছেন হবিগঞ্জ থেকে, ধন্যবাদ। তোফাইল যেটা তোফিয়া নাতি, আমি নামগুলো পড়তে পারি না, আপনারা যদি নাম না লিখেন। অনেক অনেক ধন্যবাদ। জাতীয় একটা কমেন্ট পেয়েছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি রাজিয়া সুলতানা নকলা, জামালপুর ডিস্ট্রিক্ট থেকে দেখছি। যদি সময় পান আমাদের ডিস্ট্রিক্টে ঘুরতে আসবেন। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেকেই ইনভাইট করেছেন, ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব প্রত্যেকটা জেলায়। মেহেদি লিখেছেন, এতদিন কোথায় ছিলেন? আটোরের বনলতা সেন কবি এই বাংলার প্রকৃতিকে নারীর সৌন্দর্যের সাথে তুলনা করেছেন। রাইট মিস্টার মেহেদি, খুব সুন্দর কমেন্ট করেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো ধন্যবাদ, পরিমাণটা বোঝাতে পারছি না। আপনারা কমেন্ট করেছেন, সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবারও অনেকগুলো ধন্যবাদ। দ্য জাজ অ্যাকুয়েটেড হিম ড্যাশ দ্য চার্জ, এখানে কিন্তু গণিত অংশ আচ্ছা ইংরেজি অংশ শুরু, তাহলে এখানে হচ্ছে অ্যাকুয়েটেড হিম অফ দ্য চার্জ, তাহলে এখানে অফটা হবে সঠিক উত্তর। দ্য নাউন ফর্ম অফ ইনডিউর ইজ, ইনডিউরটা নাউন ফর্ম হবে, শেষে রানস যুক্ত হবে, ইনডিউরেন্স। ড্যাশ মাদার রোজ ইন হার, তাহলে এখানে মাদার রোজ। এখানে একটা কথা বলি, যদি কখনো প্রথমে ব্ল্যাঙ্ক থাকে আর্টিকেলের ক্ষেত্রে, সেটা 98% সম্ভাবনা থাকে দি হওয়ার ক্ষেত্রে, তাহলে দ্য মাদার রোজ। হি কম্পাইলড ড্যাশ হার রিকোয়েস্ট, তাহলে এখানে কম্পাইলড উইথ হার রিকোয়েস্ট হবে সঠিক উত্তর। দ্য অ্যাজেক্টিভ অফ হার্ট, হার্টের অ্যাজেক্টিভ কি হবে? হার্টের অ্যাজেক্টিভ কি হার্টিলি নাকি হার্টেনিং, কোনটা? এটা নিয়ে ঝামেলা যেন না বাঁধে। তাহলে এখানে হার্টিলি রয়েছে, হার্টেনিং নয়, হার্টি রয়েছে। তাহলে সঠিক উত্তর আমরা কোনটা করব? যদি অ্যাজেক্টিভ থাকে দুটো হবে, হার্টেনিং, আর এখানে হার্টেনিং নাই, তার মানে এখানে আমরা কি করব? হার্টি মানে হার্টলি, এটা বলবো। আচ্ছা সরি, হার্টলি তো হওয়ার কথা নয়, হার্টি হবে। হ্যাঁ, আন্তরিক যেটাকে আমরা বলি না, হ্যাঁ হার্টি হবে, সরি হার্টিটা হবে সঠিক উত্তর, কারণ এখানে আন্তরিক বুঝাবে। এরপর রয়েছে ড্যাশ অনেস্টি অফ রহিম ইজ ইনভাইয়েবল। আচ্ছা, তাহলে এখানে দ্য অনেস্টি অফ রহিম মানে রহিমের সততাকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে দা হবে। সো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার করতে গেলে হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 months, একটা তো রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকেই থাকে, তাহলে হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 months। চেক ড্যাশ বেস্ট অন ইউ, তাহলে চেক দ্য চেক দ্য বেস্ট ইন ইউ, ও তাহলে দা হবে সঠিক উত্তর। এটার বাংলাটা কিন্তু মারাত্মক একটা কথা, এখানে বলা আছে তোমার মধ্যে কুপ্রবৃত্তিকে দমন করো, চেক দ্য বেস্ট ইন ইউ, তোমার যে কুপ্রবৃত্তি রয়েছে এটা দমন করো, নিয়ন্ত্রণ করো। হোয়াট ইজ দ্য প্লুরাল ফ্রম প্লুরাল নাম্বার? আচ্ছা, প্লুরাল নাম্বার স্পেকট্রাম, স্পেকট্রাম থেকে স্পেকট্রা হবে, অর্থাৎ আম বাদ যাবে, তার মানে স্পেকট্রা হচ্ছে সঠিক উত্তর। নাল অ্যান্ড ভয়েড মেন্স, আমার মেবি মনে পড়ে 38 BCS এর প্রশ্ন। হ্যাঁ, 38 BCSটা আমার প্রথম BCS ছিল, যার কারণে প্রায় ওগুলো মনে আছে। নাল অ্যান্ড ভয়েড শব্দের অর্থ কি? বাতিল করা, ইনভ্যালিড বলা হয় এটাকে, ইনভ্যালিড। আচ্ছা, অ্যাপল অফ ওয়ান্স আই মিন্স মানে কি? এটাকে ওই যে বলা হয় যে দু চোখে দেখতে পারে না, এরকম আছে না নাকি? খুবই, আচ্ছা না এটা না, তাহলে অ্যাপল অফ ওয়ান্স আই মানে খুবই প্রিয়, খুবই প্রিয় বলার মতো না, তাহলে এক্সট্রিমলি ফেভারিট, তাহলে এখানে সঠিক উত্তর হবে এক্সট্রিমলি ফেভারিট। আচ্ছা, এরপর রয়েছে দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে 2/3 অফ দ্য ওয়ার্ক, সেটা কি? না, তাহলে এখানে 2/3 অফ ইট ইজ ফাইন, তাহলে এটাকে আমরা যেটা করবো 2/3 অফ ইট ইজ ফাইন, ক নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর রয়েছে হেড অ্যাক্টেড ড্যাশ স্ট্রং অপোজিশন, তার মানে এখানে কি হবে? হি অ্যাক্টেড ড্যাশ স্ট্রং অপোজিশন, তাহলে এখানে সঠিক উত্তর আমরা করবো ইন দ্য টিথ অফ স্ট্রং অপোজিশন, তাহলে সঠিক উত্তর করবো কোনটা? ইন দ্য টিথ অফ। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স এন্টার দ্য হাউস বাই দিস গেট, তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা করবো কোনটি? যে ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার দ্য হাউস বাই দিস গেট, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বারটি। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে, তাহলে বাই হোম থাকবে নিশ্চয়, তাহলে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, তার মানে খ নাম্বারে রয়েছে সঠিক উত্তর।
ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস, তাহলে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে ভার্ব টু ব্যবহার করতে হবে, তার মানে এখানে হবে চেঞ্জড, তাহলে এখানে চেঞ্জড হবে সঠিক উত্তর অর্থাৎ গ নাম্বার। দ্য চিলড্রেন আর ইন্টারেস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কল, তাহলে ইন্টারেস্টেডের পরে প্রিপোজিশন হিসেবে বসে টু, ইন্টারেস্টেড টু। দ্য অ্যান্টিনেম অফ বেলিজেরেন্ট, তাহলে বেলিজেরেন্ট শব্দের অর্থটা যদি প্রথমে করি তাহলে আমরা যুদ্ধরত, মানে কি যুদ্ধাঙ্গ এরকম, তাহলে এর বিপরীতটা কি, যুদ্ধের বিপরীতটা কি আমরা বলি শান্তি, তার মানে পিসফুলটা আমরা করতে পারি, রাইট। হি সাফার্ড ফ্রম দ্য ড্যাশ দ্যাট হি ওয়াজ দ্য নাদার নেপোলিয়ন, তাহলে এখানে আমরা সঠিক উত্তর হিসেবে করব যে হি সাফার্ড ফ্রম দ্য ইলিউশন দ্যাট হি ওয়াজ অ্যানাদার নেপোলিয়ন, তাহলে এখানে ইলিউশন হবে সঠিক উত্তর। আইডেন্টিফাই কারেক্ট স্পেলিং অ্যাকোয়েন্টেন্স রয়েছে, অ্যাকোয়েন্টেন্স বানানটা আমরা কীভাবে করব, যে এ সি কিউ ইউ এভাবে, অ্যাকুইন এভাবে না, মানে এ সি কিউ ইউ এ আই এন তারপর টি এ এন সি ই, যেটা আমাদের ক নম্বরে কিন্তু সঠিক উত্তরটি রয়েছে। ইট ড্যাশ সিন্স মর্নিং, তাহলে ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট, আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই তো রয়েছে না, তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। হোয়াইল হি ড্যাশ ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, তাহলে হোয়াইল এর পরে কোন ভার্ব হয়, আইএনজি যুক্ত ভার্ব হয় কি না, হ্যাঁ, তাহলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং লিখতে হবে, তাহলে হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানে হাঁটছিল স্নেক বিট হিম, একটা সাপ তাকে কামড়ে দিয়েছে, তার মানে ওয়াজ ওয়াকিংটা রাইট। ইফ আই হ্যাড এ টাইপরাইটার, যদি আমার একটা টাইপরাইটার থাকতো তাহলে কি করতাম, আমি আমাকে, ও আচ্ছা আমি নিজেই টাইপ করতাম বা আমি তাকে সাহায্য করতাম, এরকম আসে তাই না, তাহলে এখানে হবে আই উড টাইপ মাইসেলফ, আমি আমার জন্য টাইপ করতাম, তাহলে আই উড টাইপ মাইসেলফ। ইউ হ্যাড বেটার ড্যাশ হিম অ্যাট ওয়ান্স, তাহলে হ্যাড বেটারের পরে কি হয়, ইউ হ্যাড বেটার ভার্ব ওয়ান হয়, তার মানে ইউ হ্যাড বেটার রিং হিম অ্যাট ওয়ান্স। এ চাইল্ড লাইক অনলি সুইটস, আচ্ছা তাহলে অনলি দ্বারা যখন কোনো বস্তুকে বোঝায় তাহলে নাথিং বাট ব্যবহার করতে হয়, তাহলে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, তার মানে ক নাম্বারটা। গণিত অংশের শুরুতে আমাদের যেটা রয়েছে নিচের কোনটি বৃহত্তম, তার মানে এখানে কী কী রয়েছে, 0.3 রয়েছে, 1/3 রুট ওভার 0.3 2/5, তার মানে এখানে 0.3কে যদি রুট করি তাহলে এটা অন্যদের চেয়ে কিন্তু সবচেয়ে বড় হবে। এবারে রয়েছে এম রুট ওভার এন, এটাকে আমরা কিভাবে যাচাই করতে পারি বা এটার অ্যান্সারটা কি হবে, তাহলে এখানে আমরা যেটা করব যে এখানে এম রুট রয়েছে যেটাকে আমরা কিউবিক রুট করে থাকি সেভাবে সেই অবস্থানটাতে আমাদের রুট রয়েছে, তাহলে এটা যদি আমরা একটু সলিউশন করি একটু খেয়াল করবেন, যেমন এখানে এম রুট এ তার উপরে পাওয়ার আছে এন, তাহলে এখানে এ টু দি পাওয়ার এন আমাদের ঠিক থাকবে আর এটা 1/m আকারে থাকবে, তাহলে এই এনটা নিশ্চয়ই উপরে যাবে, তাহলে এ টু দি পাওয়ার n/m, এটা হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি, তাহলে খ নাম্বারটা সেই অনুযায়ী সঠিক। 0.2 এর 20% কত, তার মানে 20%, 2 দুগুণে 4, তাহলে এখানে শেষে নিশ্চয়ই আমাদের এখানে 4 থাকবে আর একটা শূন্য থাকবে, তার মানে 0.04। 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা নিচের কোনটি, তাহলে এবার গুণ করেন, 20টি কমলার 20% মানে কি 2 দুগুণে 4, তার মানে 16টি ভালো রয়েছে, হ্যাঁ, তার মানে এভাবে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই টেকনিকগুলো কিন্তু আপনাকে কেউ শেখাবে না, আপনাকে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, 30টি ছাগলের পরিবর্তে কয়টি পাওয়া যাবে, তাহলে এখানে কত, 3টির পরিবর্তে, আচ্ছা 15টির পরিবর্তে পাওয়া যাচ্ছে কতটি, 3টি, তাহলে 30টির পরিবর্তে কত পাওয়া যাবে, তাহলে দ্বিগুণ হয়ে যাবে, 3 3 6টি পাওয়া যাবে। দুইটি সংখ্যার অনুপাত 7:8 হলে তাদের গসাগু 9, লসাগু কত, তাহলে এটা কিন্তু অনেকবার শিখিয়েছি আপনাদের, অনুপাত আর গসাগু থাকলে অনুপাত দুটি গুণ করে গসাগু সাহায্যে গুণ করবেন হয়ে যাবে, তার মানে এখানে কত 27 56, তাহলে 56 গুণন 9, তাহলে 56 গুণন 9 6 নং 54, এককের ঘরে 4 থাকবে, পুরো গুণ কিন্তু করার প্রয়োজন নাই, এককের ঘরে 4 থাকবে, তার মানে খ নাম্বার, ঠিক আছে। এরপর রয়েছে 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান, তাহলে প্রথম কাজ হবে আমাদের এখানে কি করে নেব, এখানে 8 6 14 আর 10 কত 24, তার মানে এই তিনটার যোগফল আছে 24, তার মানে 7 9 আর কোন সংখ্যার যোগফল 24 হবে, তাহলে 7 9 আর 8 লাগবে, তার মানে 8,
তাহলে এই যে, তার মানে এখন এখানে 7, 9 এবং 8 এবং এর গড় কিন্তু তখন সমান হয়ে যাবে, 8 হবে। বুঝতে পারছেন নিশ্চয়ই বিষয়টা? টেকনিকগুলো বিভিন্নভাবে হয়, আপনারা যেভাবে বুঝতে ভালো মনে করেন। বার্ষিক শতকরা কত হার মুনাফায় 425 টাকা, 3 বছরের মুনাফা আসলে 476 টাকা হবে। তাহলে এটা আমরা সহজে করব কিভাবে? সরি, একটু পানি নিয়ে আসো। ও না, সরি, রোজা। আচ্ছা, বার্ষিক শতকরা কত হার এটা যদি আমরা করি তাহলে এখানে কি হবে যে 425, এই যে 425 এটা কি, এটা হচ্ছে আসল। তাহলে আমাদের যে পার্সেন্টেজগুলো আছে এটার সাহায্যে আমরা কি করব, গুণ করব। তাহলে 425কে আমরা যদি 3% করি, আমরা জাস্ট ধরে নিলাম যে 425 গুণন 3%, তাহলে আমাদের কত হবে, 12 টাকা সামথিং হবে। তাহলে সেই 12 টাকা সামথিংকে যদি আমরা আবারও 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে, একটা অ্যামাউন্ট আসবে। তাহলে সেটাতে আবার এই 425-এর সাথে যোগ করব, যোগ করলে 476 হবে কি না, যেটা হবে সেটাই হবে অ্যান্সার। যেহেতু 3% করলে সামথিং, অর্থাৎ দশমিক আসবে, আমরা 6%টা অনেক বেশি, 5%ও মোটামুটি বেশি হয়ে যাবে, তার মানে 4%টা হবে রাইট অ্যান্সার। কিভাবে হবে, আমরা যদি 425 গুণন কত রয়েছে 4% করি, তাহলে মোটামুটি আমরা কত পাবো, 4, 4, 5, 17। তাহলে 17 যদি 3, 3, 17, 51, তাহলে 51-র সাথে যদি 425 আমরা যোগ করে দিই তখন কত হবে, 476 টাকা হবে। এই জন্য 425 এর 4% যোগ করলে 476, অর্থাৎ 3 বছরের। এক্স এর মান কত হলে 2 to the power 4x - 12, ও আচ্ছা 16 হবে। তাহলে এখানে যেটা বলছে 2 এর উপর, এখানে এই জিনিসটা খেয়াল করতে হবে আপনাদের, যে 2 এর উপর 4 মানে কি 16, তাই না? তার মানে এই যে 4x আর 12, তাহলে এখানে যদি 4 16 বানাই তাহলে x এর মান 4, 4 4 16 - 12 উপরে 4 হয়ে যাচ্ছে, তার মানে x এর মানটা কত, 4। 5 to the power n+2 প্লাস 35 গুণন 5n-1 ডিভাইডেড 4 গুণন 5n এর মান কত? এটা একটা ডিটেলস প্রক্রিয়া, যারা সূচক আপনারা পারেন এটা খুব সহজে পাবেন। অ্যান্সারটা হবে 8। a plus b equal to 17, ab equal to 60, a minus b টোটাল স্কোয়ার এর মান কত? তাহলে এই ধরনের মানের ক্ষেত্রে আমরা যেটা শিখিয়ে থাকি যে আপনাকে এমন দুটো সংখ্যা ধরতে হবে যার যোগফল হয় 17, গুণফল হয় 60। তাহলে আমরা এইভাবে যদি করি 12 এবং 5, তাহলে 12 5 যোগ করলে কত হয় 17, গুণ করলে 60। তাহলে বিয়োগফল করুন, 12 থেকে 5 বাদ দিলে 7, 7-এর উপর স্কোয়ার মানে 49 অঙ্ক হয়েছে। এইভাবে প্র্যাকটিস কিন্তু আপনাকে করতে হবে। এরপর রয়েছে -15 প্লাস এক্স প্লাস 2x স্কোয়ার এর উৎপাদক কত হবে? এর উৎপাদক কত হচ্ছে, তাহলে 3 5 15, আর এদিকে 2 1 2। আচ্ছা, তাহলে x প্লাস 3 2x মাইনাস 5 হবে সঠিক উত্তর। কারণ এই যে আমরা যদি এভাবে করি 3 5 15, তাহলে -15টা মিলবে, আবার এখানে 2, এখানে আচ্ছা মিলে গেছে। তাহলে তারপরে যদি আপনাদের একটুখানি করে দেখাই তাহলে যেটা হবে, তাহলে প্রথমে আমরা 2x স্কোয়ারটা নেব, অর্থাৎ সাজিয়ে নেব। হ্যাঁ, সাজিয়ে নিলে কি হবে, 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15। তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 15। তাহলে এটা যদি করি, এখানে যদি আমরা 2x কমন নিই তাহলে x প্লাস 1, এখানে -1 কমন নিলে কি হবে, ও আচ্ছা, তাহলে এখানে আমরা নেব কত, 6x, আর এখানে নেব 5x। তাহলে এখানে যদি আমরা 2xটা কমন নিই তাহলে এখানে আমাদের হচ্ছে x প্লাস 3, আর এখানে 5 কমন নিলে হবে x প্লাস 3। তাহলে এই যে হলো 2x মাইনাস 5 একটা, আর x প্লাস 3 একটা। ওকে, আপনারা চাইলে একটু অঙ্কটা আরেকবার দেখবেন। 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15, এভাবে কিন্তু আমরা করলাম। এখানে যেহেতু 15 দুগুণে 30 মিলাতে হবে, 6x মাইনাস 5x, বড় সংখ্যা আগে থাকার কারণে এখানে প্লাস এক্স মিলে গেল, আর এখানে -15 মিলে গেছে। তারপর 2x কমন নেওয়ার ফলে x প্লাস 3, -5 কমন নেওয়ার ফলে x প্লাস 3। এরপরে রয়েছে log 2 to the power 64, 2 to the power 8 এর মান কত? তাহলে এখানে নর্মালি যদি আমরা করি যে log 2 to the power 64, তাহলে আমরা 2 এর উপর কত দিলে 64 হবে, এটাই তো। তাহলে 2 এর উপর 4 দিলে কত হয়, 16 হয়। 5 দিলে কত হয়, 32 হয়। তাহলে যদি আমরা 6 দেই তাহলে কত হবে, 64 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি যদি অ্যান্সারটা এভাবে করি যে আমাদের log 2-র উপর 64 প্লাস log 2 8। আচ্ছা, এটাকে ভাঙাতে গেলে আমাদের কি করতে হবে, log 2 ভিত্তিক 2-র উপরে 6 প্লাস log
2 ভিত্তিক 2 এর উপরে কিউব। ওকে, তাহলে আমরা এই 6টা সামনে আসবে, আর এখানে লগ 2 ভিত্তিক 2 থাকার কারণে কত হবে 1, প্লাস একইভাবে 3টা সামনে আসবে লগ 2 ভিত্তিক 2 থাকার কারণে 1, তার মানে 6 কে 6, 3 কে 3, তার মানে 6 3 9। ওকে, তার মানে এখানে 9 হবে আমাদের রাইট আনসার। এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু 7 হলে এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব এর মান কত? আমার নিয়মিত যারা স্টুডেন্ট তারা এতক্ষণে বুঝে গেছে এটা কিভাবে করতে হবে। তাহলে এটা আমরা যেটা করব, মান কিউব প্লাস 3 ইন্টু মান, মান কত 7, তাহলে এখানে করব 7 কিউব মাইনাস 3 ইন্টু 7, সরি প্লাস হবে যেহেতু মাইনাসের মান আছে। তাহলে 7 কিউব করলে কত হবে এটা তো আমাদের আগে জানতে হবে। তাহলে 7 গুণুন 7 গুণুন 7, যেটাকে আমরা 7 কিউব বলি, তার মানে কত হবে 343 প্লাস 3 7 21, তাহলে এখানে 3 আর 1 4, 4 2 6, 3 364, তাহলে 364টাই হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে বলেছে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আমি বারবার আমাদের ক্লাসে বলেছি যে সম্পূরক কোণ বড় বানান সম্পর্ক থাকবে 180-র সাথে, তার মানে 125-এর সাথে কত যোগ করলে 180 হবে 55 ডিগ্রি, তার মানে 55 ডিগ্রি রাইট অ্যান্সার। নিচের কোন ত্রিভুজের, আচ্ছা নিচের ত্রিভুজের বিভিন্ন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি দেখি 2 3 5 আছে, তার মানে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 9 4 13, 5 5 25, 3 তিরিকে 9, 2 দুগুণে 4, 9 4, এটা হবে না, প্রথমটাই তো হলো না। এটা হবে কারণ কি 4 4 16, 5 5 25। যদি আমরা অন্যভাবে বুঝি, যেমন এখানে 5 4 9 আর 6, কারণ এই দুটোর যোগফল এটার চেয়ে বড়, এক্ষেত্রে 5 6 11 8-এর চেয়ে বড়, 5 3 8 7-এর চেয়ে বড়, বাট এখানে 3 2 5 5 দুটা মিলে গেছে, এই জন্য হবে না। অনুপাতের একক কোনটি? অনুপাতের একক বলতে এই পৃথিবীতে কোনো কিছু নেই, সুতরাং অনুপাতের কোনো একক হয় না। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার? এটা কিন্তু মজার একটা অঙ্ক, সমদ্বিবাহু সমকোণী বলা আছে, এটার সঠিক উত্তরটি হবে কত? 12 সেন্টিমিটার রয়েছে, তাহলে এখানে হবে 36 বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটি কিন্তু একটা লং প্রসেস হলেও কিন্তু আমি এটা একটু সলিউশন করে দিচ্ছি কিভাবে করবেন। তাহলে এখানে যেটা আমাদের করতে হবে প্রথমে বলছে যে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরে নেব যেটা 12। এখন কথা হচ্ছে আবার সমদ্বিবাহুও তো বলা আছে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তাহলে এখন যদি বলি যে প্রথমে আমরা সমদ্বিবাহু ধরবো, সমদ্বিবাহু ধরার ক্ষেত্রে আমাদের কি হবে যে এ স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আমরা দুটাই কিন্তু হয়ে গেল, সমকোণী সমদ্বিবাহু দুটাই হয়ে গেল। তাহলে এখন আমাদের এখানে কি হলো 2a স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে এ স্কোয়ারের মান কত হচ্ছে 72। ওকে, এটাই আমাদের প্রয়োজন পড়বে। এখন যেহেতু ত্রিভুজ বলা আছে, তার মানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমাদের শুধু কি দেওয়া ছিল? অতিভুজ দেওয়া ছিল, তাই না? তার মানে ভূমি উচ্চতা তো দেওয়া নাই, তার মানে ভূমি উচ্চতা যে দুটো ধরে নিয়েছিলাম, হ্যাঁ, যে এ গুণন এ। আচ্ছা, তাহলে এ গুণন এ, তার মানে হাফ গুণন এ স্কোয়ার। এ স্কোয়ারের মানটা কিছুক্ষণ আগে আমরা কত পাইছি? 72 পাইছি, তার মানে 36 অ্যান্সার। ওকে, আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে আমাদের যেটি রয়েছে যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ 48 মিটার হলে, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত? আচ্ছা, এগুলো অঙ্ক পারবেন আপনারা, এগুলো অসংখ্য বার করানো হয়েছে। তাহলে এখানে ক্ষেত্রটির পরিসীমা হবে 128 মিটার। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে উন্নতি করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা কত? 9 মিটার। এটা জাতীয় প্রশ্ন, অসংখ্যবার করানো হয়েছে, 9 মিটার। এরপরেও যদি মনে হয় যে আপনাদের সমস্যা হচ্ছে বুঝতে, আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে এটা সলভ দিয়ে দিব বিস্তারিত আর কি। এরপরে রয়েছে যে কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? অপশন ধরুন, অপশন ধরে ব্যবহার করুন। যেমন এখানে 40%, তাহলে 4 4 16, তাহলে 16-র সাথে 42 যোগ করলে কি 40 হয়? হয় না। 70, 4 7 28, 28-এর সাথে 42 যোগ করলে কি 70 হয়? হ্যাঁ হয়, তার মানে এটা অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে tan 90 ডিগ্রির মান কত? tan 90 ডিগ্রির মান কত? ক্লাস 9-এর দিকে একটু ফিরে যান, ওই যে অসংজ্ঞায়িত লেখা থাকতো, হ্যাঁ, অসংজ্ঞায়িত লেখা থাকতো, তাহলে এখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। 7√3 কোন ধরনের সংখ্যা? একেবারে পিওর অমূলত যেটাকে বলা হয়, হ্যাঁ, পিওর অমূলত। প্রথম 7 একটা মৌলিক সংখ্যা, আবার 3ও মৌলিক সংখ্যা যার উপরে রুট রয়েছে, তার মানে পিওর অমূলত সংখ্যা না?
আচ্ছা, এরপর হচ্ছে 3x⁻0, যেটা সূচকের নিয়ম অনুযায়ী কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তার মান হয় কত? 1। কট থিটা √1 মাইনাস কস স্কোয়ার থিটার মান কত হবে? এটা তাহলে এখানে কট থিটা √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটাকে যদি আমরা একটুখানি বিশ্লেষণ করি, যে এখানে একটু দেখবেন যে কট থিটা তো আমরা বিশ্লেষণ করতে পারি কিভাবে? কস বাই সাইন। তাহলে একটা কস বাই সাইনটা করলাম, হ্যাঁ। তাহলে এই যে আচ্ছা থিটা হবে, আর এখানে যে √ওভার থাকার কারণে আমরা তো 1 মাইনাস কস স্কোয়ার সমান কি জানি? সাইন স্কোয়ার থিটা। তাহলে যেহেতু সাইন স্কোয়ার থিটা হবে, রুট থাকার কারণে সেটা হয়ে যাবে কি? সাইন থিটা হয়ে যাবে। তাহলে সাইন সাইন কেটে গেল, শুধু থাকলো কি? কস থিটা। তাহলে এই কস থিটাটাই হবে রাইট অ্যান্সার। জিকে, জিকের শুরুতে আমরা যেটা বলেছে, হাতির ঝিলের নকশার পরিকল্পনা করেন কে? হাতির ঝিলের নকশার পরিকল্পনা করেন কে? আচ্ছা, এটা এহসান খান, স্থপতি এহসান খান। আমার বন্ধু রাশেদ বইটির লেখক কে? এটা হচ্ছে তানভীর মোকাম্মেল ছিল কি না এটা? না, এটি তানভীর মোকাম্মেল না, এটা জাফর ইকবাল হবে। যেহেতু অপশনে নাই সুতরাং এটা আমরা অ্যান্সার করছি না। বিগ অ্যাপল বলা হয় কোন শহরকে? এটাকে বলা হয় নিউ ইয়র্ককে। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম বলা হয় ডায়েট। এরপরে রয়েছে যে বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কিন্তু ব্রাজিলে। কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার অবস্থিত আমাদের প্রতিবেশী, বিরূপ প্রতিবেশী বলা যায়। এরপর CNN এর পরিপূর্ণ রূপ কি বা পূর্ণরূপ কি? কেবল নিউজ নেটওয়ার্ক, যেটা আমাদের খ নাম্বারে রয়েছে। এরপর রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি? এখানে আমাদের প্রদত্ত অপশন অনুযায়ী অসমাপ্ত আত্মজীবনী, বাট প্রশ্নটা আসার সম্ভাবনা বর্তমান সময়ে নেই বললেই চলে। বাংলাদেশ কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? আচ্ছা, বরিশালের সাথে কি রয়েছে? বরিশালের সাথে তো নেই। বরিশালের সাথে, আচ্ছা ঢাকার সাথে নেই। ভারতের সীমান্ত সংযোগ করে বলা হচ্ছে, এখানে কি বলা আছে? বিভাগ বলা আছে। ও আচ্ছা, তাহলে এখানে বিভাগ যদি বলি, আমি একটু ভালোভাবে বলি যে বরিশালের সাথে, বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত রেখা নেই। কারণ এখানে সিটিজিতে রয়েছে, রাজশাহীতে রয়েছে, ঢাকাতেও তো নেই না। তাহলে এখানে প্রশ্নের উত্তরটা কেন? যেহেতু বরিশাল এবং ঢাকা দুটোতেই ভারতের সাথে কোনো সীমান্ত সংযোগ নেই, এক্ষেত্রে যেটা উত্তর করতে হবে, প্রশ্নের সিরিয়ালি কোনটা আগে রয়েছে? ঢাকা, তাহলে ঢাকাটা করতে হবে। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? আচ্ছা, বর্তমান পৃথিবীতে আমরা সবচেয়ে মূল্যবান ধাতু বলতে যেটি জানি সেটা হচ্ছে প্লাটিনাম, হ্যাঁ। মানব শিশুর দুধের দাঁতের সংখ্যা কতটি? আচ্ছা, এটা মাত্র 20টি হয়। এরপরে কোন দেশ ওপেকের সদস্য নয়? আচ্ছা, ওপেকের সদস্য নয়, আমাদের নিচে যে অপশনগুলো থাকার অনুযায়ী সেটা রয়েছে ফ্রান্স। ফ্রান্স কিন্তু ওপেকের সদস্য নয়। রেড ক্রসের সদর দপ্তর কোথায়? রেড ক্রস বা রেড ক্রিসেন্ট যেটাই বলি, সেটা সদর দপ্তর হচ্ছে জেনেভা। 2015 সালে 17তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আচ্ছা, এখানে হবে না, হয়েছিল। তাহলে এখানে তৎকালীন সময়ে যেটা হয়েছিল ভেনিজুয়েলাতে হয়েছিল, যেটা কারাকাস, ভেনিজুয়েলা। এরপর রয়েছে যে বর্ণালী ও শুভ্রা, ও হ্যাঁ, এখান থেকে যেটা যে পরীক্ষার আগ মুহূর্তে যদিও আমাদের কাছ থেকে আপনারা আপডেট শিটটা পেয়ে যাবেন, তারপরেও এটা বলি যে আপডেটগুলো পড়ে রাখতে হবে। তারপরে এখানে যে বলি যে বর্ণালী শুভ্রা আসলে কি? বর্ণালী শুভ্রা উন্নত জাতের কি ভুট্টা নাকি অন্য কোনো ফসল? এটি হলো উন্নত জাতের ফসল। তবে কোন ফসল? সেটা হচ্ছে উন্নত জাতের ভুট্টা। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? আচ্ছা, রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। মধুবালা নামটি কিসের জন্য বিখ্যাত? মধুবালা মূলত হলদে জাতের তরমুজের জন্য বিখ্যাত। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি ছিল? সবচেয়ে বড় আবিষ্কার ছিল আগুন। অনেকে চাকা বলে, চাকা হবে না, আগুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, আচ্ছা এটা কত সালে? 1939 সালে, হ্যাঁ 1939 সালে সঠিক উত্তর হবে। 25 এপ্রিল 2015 ভয়াবহ ভূমিকম্পের রিক্টার স্কেল কত? আচ্ছা, এটা অনেক আগের প্রশ্ন, 7.8। বর্তমানে যদি কখনো ভূমিকম্প হয়, কয়েকদিন পর পর কিন্তু ছোটখাটো ভূমিকম্প হচ্ছে, এটা জানতে হবে। নাসিরাবাদের বর্তমান নাম কি? ময়মনসিংহ বা ময়মনসিংহ আমার পছন্দের একটা জায়গা, বিশেষ করে শেরপুর জেলা। ময়মনসিংহে গেলে আমার দুটো জিনিস খাবো, মধুটিল ইকো পার্ক এবং গজনী অবকাশ যাপন কেন্দ্র আমার খুবই পছন্দের দুটি জায়গা, বলার মতো না, খুবই পছন্দ করি আমি। হাড় ও দাঁত মজবুত করে কোনটি? হাড় দাঁত মজবুত করার জন্য রয়েছে আমাদের ক্যালসিয়াম ভাই, এবং সর্বশেষ যেটি রয়েছে কম্পিউটার মূল সিলিকন। আচ্ছা, মূল মেমোরি কি দিয়ে তৈরি হয়? সিলিকন।
এটা তো বলা যায় সিলিকন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের এই ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। শেষ মুহূর্তে আবারও জানিয়ে রাখতে চাই, এখনও যারা আমাদের ইউনিয়ন সমাজকর্মী সাজেশন অথবা 19তম শিক্ষক নিবন্ধনের সাজেশন সংগ্রহ করেননি, আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটি সংগ্রহ করবেন। দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।